নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আজকের অলৌকিক গল্প সৌভিক চক্রবর্তীর লেখা অরণ্যের প্রাচীন প্রবাদ। এটি প্রথম পর্ব। কলেজ থেকে ফিরে সন্ধ্যান্ডি করে সবে লাইব্রেরির ঘরের ইচি চেয়ারটাতে গায়ে নিয়েছেন ভাদুড়ি মশাই। এমন সময় বাইরে থেকে একটা হই হই কানে এলো। চেঁচামেচির উৎস সন্ধানে চেয়ার ছেড়ে উঠতে যাবেন, তখনই ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন জ্যোতিরিন্দ্রনাথ হাজরা। তার দুই হাতে বিশাল 2 হাঁড়ি মিষ্টি। হাঁড়ি দুটো নির্দ্বিধায় বইয়ের টেবিলে রেখে জাঁদরেল গলায় বলে উঠলেন, সুখবর আছে নিরেন। জ্যোতিরিন্দ্রনাথ ভাদুড়ি মশাইয়ের কলেজ বেলার বন্ধু, যদিও বন্ধুত্ব হওয়ার বিশেষ অবকাশ ছিল না, কারণ ভাদুড়ি মশাই পড়তেন সংস্কৃত আর জ্যোতিরিন্দ্রনাথের বিষয় ছিল বটানি। তবু ভারী অদ্ভুতভাবে এই দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং সে বন্ধুত্ব আজও এই মধ্য 40-এ এসেও অটুট। ভাদুড়ি মশাই বললেন, সে তো তোর উত্তেজনা দেখেই বুঝতে পারছি, কিন্তু দয়া করে হাঁড়িগুলো আমার বউয়ের উপর থেকে নামা। কথাটায় পাত্তা না দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ধপাস করে ভাদুড়ি মশাইয়ের উল্টো দিকে চেয়ারে বসে পড়লেন এবং বললেন, প্রমোশন পেয়েছি, এবার সোজা জলদাপাড়া। একটুক্ষণ বন্ধুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় ভাদুড়ি মশাই বললেন, এর শাস্তিমূলক বদলি, তাই তো? আসলে এ প্রশ্ন করার কারণ আছে। IFS দিয়ে ভারতীয় বন বিভাগের চাকরিতে ঢুকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু কোথাও তিনি বেশি দিন টিকতে পারেন না। তাই 15 বছরের চাকরি জীবনে দেশের প্রায় সবকটি অরণ্যই তার ঘোরা হয়ে গেছে। এর জন্য দায়ী তার বদমেজাজ এবং সততা। অবশ্য আজ থেকে 20 বছর আগে জ্যোতিরিন্দ্রনাথ আর ভাদুড়ি মশাইয়ের যে বন্ধুত্ব হয়েছিল, তার নেপথ্যে ছিল জ্যোতিরিন্দ্রনাথের বদমেজাজ। জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন হিন্দু হোস্টেলে। রাতে মেসের খাবার মিস হলে বা রাত জেগে পড়তে পড়তে খিদে পেলে হিন্দু হোস্টেলের অনেক ছেলেই মেডিকেল কলেজের সামনে ঘুগনি, রুটি, মুড়ি কিংবা চা বিস্কুট খেতে যেত। মেডিকেল কলেজের সামনে সারা রাতই খাবারের দোকান খোলা থাকে। তা সেদিন সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঘুম যখন ভাঙল তখন 11:30। মেসের খাবার ফুরিয়ে গেছে অনেক আগেই। অগত্যা ঘুম ঘুম চোখে জ্যোতিরিন্দ্রনাথ চললেন মেডিকেল কলেজের দিকে। খাবারের দোকানের সামনে যখন পৌঁছলেন তখন সেখানে 3টে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখেই জ্যোতিরিন্দ্রনাথ বুঝলেন এরা হাড় কাটা গলির প্রসিদ্ধ মস্তান। তিনি একপাশে অপেক্ষা করতে লাগলেন। ঘুগনি রুটি নিয়ে ছেলেগুলো লোহার বেঞ্চে যা খেয়ে বসতে তিনি দোকানদারকে খাবারের অর্ডার দিলেন। দোকানদার জ্যোতিরিন্দ্রনাথকে চেনে। সে বলল, আর একটু দেরি হলে ঘুগনি পেতেন না, এই 1 প্লেটই পড়ে আছে, একটু দাঁড়ান, আমি ডিম ভেজে উপরে ছড়িয়ে দিচ্ছি। খাবারের দাম মিটিয়ে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে সিগারেট টানতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ। সিগারেটের ধোঁয়ায় খিদে চাগার দিয়ে ওঠে। তখন খাবারের স্বাদ আরও খোলতায় হয়। মিনিট 5 পরে দোকানদার খাবার বেড়ে ডাক দিল। ইতিমধ্যে এসে হাজির হয়েছে আরও একটা হাড়কাটা ছেলে। জ্যোতিরিন্দ্রনাথ খাবারের প্লেটটা নেওয়ার আগেই সে টপ করে প্লেটটা তুলে নিল। কান এঁটো করা হাসি দিয়ে বলল, হেবি খিদে লেগেছে মাইরি, এটা আমি খাচ্ছি। চয়াং করে মাথাটা গরম হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথের। তিনি বললেন, খাচ্ছি বললেই তো হলো না, আমি এই খাবারের দাম দিয়েছি আর এটা আমার খাবার। হাত বাড়িয়ে তিনি প্লেটটা নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে বেঞ্চে বসে থাকা 3টে ছেলে উঠে এসেছে।
তাদেরই একজন বলল, খাবারে তোর নাম লেখা আছে নাকি বে? একটু থমকে গিয়ে জ্যোতিরেন্দ্রনাথ বললেন, কেন বেকার ঝামেলা করছো? তোমাদের সামনেই তো আমি অর্ডার দিলাম। যে প্লেট পেড়ে নিয়েছে সে বলল, আচ্ছা ঠিক আছে, অর্ডার যখন তুই দিয়েছিস তখন খাবারটা তোরই, কিন্তু খেতে পারলে খা। এই বলে সে ঘুগনির ওপর একটুখানি থুতু ফেলে দিল। আমার এটু খাবি তো খা। হ হ করে হেসে উঠল বাকি চারজন। এই অসভ্যতা দেখে আর মাথা ঠিক রাখতে পারল না জ্যোতিরিন্দ্রনাথ। প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দিলেন ছেলেটার মুখে। জ্যোতিরিন্দ্রনাথের বড়সড় চেহারা, ছেলেগুলো সবই রোগা রোগা। ঘুষি খেয়ে ছেলেটার টাল সামলাতে পারল না, পাই করে এক পা ঘুরে রাস্তার মধ্যে উল্টে পড়ল। জ্যোতিরেন্দ্রনাথ জানেন সময় দিলেই ওরা পাল্টা মারবে, তাই সেকেন্ডের ভগ্নাংশে হতচকিত উড়ে যাওয়া তিনটে ছেলের একটা কানের পাটায় ফাটিয়ে এক চড় মারলেন তিনি। একটার পেটে বসিয়ে দিলেন সপাটে লাথি, আর একটার ঘাড়ে বসিয়ে দিলেন বিশাল এক রদ্দা। তিনটে ছেলে লুটিয়ে পড়ল রাস্তায়। একা হাতে চারটে হাড় কাটার মস্তানের মরা নিয়েছেন ভেবে জ্যোতিরেন্দ্রনাথ তখন উত্তেজনায় ফুটছেন, কিন্তু তার হিসেবে ভুল ছিল। ভদ্রঘরে ছেলে তিনি, যেটুকু যা মারপিট করেছেন সে নেহাতি খেলা চলে। তাই রাস্তার মারপিটের মেজাজটাই যে আলাদা সেটা তার জানার কথা নয়। তিনি ভেবেছেন ছেলেগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাকে অবাক করে একে একে চারটে ছেলে উঠে দাঁড়ালো। তারপর চোখের নিমেষে একটা ছেলে রাস্তা থেকে একটা আধলা ইট তুলে ছুঁড়ে মারল তার দিকে। রিফ্লেক্সে মাথাটা বাঁচালেও সবটা বাঁচাতে পারলেন না জ্যোতিরেন্দ্রনাথ। আধলাটা তার বাঁ কানটা প্রায় চেঁচে নিয়ে বেরিয়ে গেল। মাথার ভিতরটা ঝনঝন করে উঠল, চোখে অন্ধকার দেখলেন তিনি। কয়েক মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হতেই যা দেখলেন তাতে এক লাফে বেদানের মতো তার ঘাড়ে চেপে বসল মৃত্যু ভয়। বিস্ফারিত চোখে তিনি দেখলেন চারটে ছেলের একটা বাঁ হাতে আরো দুটো আধলা তুলে নিয়েছে, আর ডান হাতটা উঁচু করছে অন্য একটা আধলা ছুড়বে বলে। সামনে দাঁড়ানো তিনজনের দুজনের হাতে লক লক করছে ধারালো ছুরি, এবং আর একজন উনুন থেকে টেনে বার করে নিয়েছে কয়লা খোঁজানো লোহার শিকটা। রুমালে পেঁচিয়ে এক প্রান্ত ধরে আছে সে, অন্য প্রান্ত আঙুল রঙা লাল। দেখতে দেখতে আধলাটা ছুঁড়ে মারল ছেলেটা, আর সেটা এসে সজোরে জমে গেল জ্যোতিরিন্দ্রনাথের বুকে। দম আটকে এলো মুহূর্তে। ততক্ষণে তার পেট লক্ষ্য করে ছুরি তুলেছে একটা ছেলে। তিনি বুঝতে পারছিলেন মৃত্যু অবধারিত, কিন্তু বাঁচার আকুতিতে হঠাৎ করে যেন জোর এসে গেল তার গায়ে। সামনের ছেলেটাকে ধাক্কা মেরে প্রাণপণে ছুটতে শুরু করলেন উল্টো দিকে। কোনো মতে একবার হিন্দু হোস্টেলের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারলে আর চিন্তা নেই। কিন্তু আজই যেন রাস্তা ফুরোতেই চাইছে না। দর দর করে ঘামছেন জ্যোতিরিন্দ্রনাথ। কান থেকে বেরোনো রক্তে ভেসে যাচ্ছে কাঁধের জামা। পেছনে ছুটে আসছে চারটে কালান্তক জম। একটা ইট মাথার পাশ দিয়ে সাঁ করে সামনের রাস্তায় আছড়ে পড়ল। পরেরটা যদিও লক্ষ্যভ্রষ্ট হলো না, সোজা এসে আছড়ে পড়ল কোমরে। তবু ছুটছেন জ্যোতিরিন্দ্রনাথ, আর তাদের অশ্রাব্য গালাগালের মধ্যে থেকে একটা কথাই তার মাথায় গেঁথে যাচ্ছে, সেটা হলো জান নিয়ে ফিরতে পারবি না শালা। জ্যোতিরিন্দ্রনাথের জীবনী শক্তি শেষ। চোখে ঝাপসা দেখছেন, বুঝতে পারছেন আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরে আদতায়ীরা ধরে ফেলবে তাকে।
এই অবস্থাতে মূল রাস্তা ছেড়ে বাঁ দিকে প্যারিচরণ সরকার স্ট্রিটের দিকে বাঁক নিলেন তিনি, আর নিতেই দেখলেন উল্টো দিক থেকে একটা লম্বা মতো ছেলে হেঁটে আসছে। একটা মানুষ দেখে জ্যোতিরিন্দ্রনাথের বাঁচার আকাঙ্ক্ষা যেন আরো বেড়ে গেল। তিনি সোজা ছেলেটার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন, আর্তস্বরে বলে উঠলেন, বাঁচাও ভাই। আর চলতে পারছিলেন না জ্যোতিরিন্দ্রনাথ, রাস্তার উপরেই শুয়ে পড়লেন তিনি। এই ঘটনায় ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। ছেলেটাও ঘাবড়ে গেল, কিন্তু সে বিস্ময় কাটার অবকাশ না দিয়ে তার সামনে এসে দাঁড়ালো চারটে ছেলে। তাদের তিনজনের হাতে ছুরি আর লোহার শিক। তাদেরই একজন বলল, চুপচাপ ফুটে যা, নয়তো তুইও খবর হয়ে যাবি। হাল ছেড়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। একজন অচেনা মানুষের জন্য কোন পাগল এই মস্তানদের সাথে বিবাদ করবে? আর চাইলেও তো সে কিছু করতে পারবে না। তিনি অস্ফুটে লম্বা ছেলেটিকে বলে উঠলেন, তুমি যাও ভাই, চলে যাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটি। বলল, উঠে আসুন। ছেলেটির বলার মধ্যে কি যে জাদু ছিল, আচমকায় মনে বড্ড বল পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। ছেলেটির হাত ধরে উঠে দাঁড়ালেন। ছেলেটি বলল, কোথায় যাবেন আপনি? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, হিন্দু হোস্টেল। ছেলেটি বলল, ভয় নেই, আমি পৌঁছে দেব আপনাকে। এই কথোপকথন রক্ত পিপাসু ছেলেগুলোর ভালো লাগার কথা নয়, লাগলোও না। তাদেরই একজন লোহার শিক নিয়ে তেড়ে এলো লম্বা ছেলেটির দিকে, কিন্তু আশ্চর্যভাবে সে যেন আচমকায় থমকে গেল। থমকে গেল বাকি তিনজনও। এ যেন অনেকটা সেই ছেলেবেলার খেলা। স্ট্যাচু বললেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, একেবারে নড়াচড়া করা চলবে না। বিস্ফারিত চোখে ছেলেগুলোর এই রূপান্তর দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। শক্ত করে তার হাত ধরে ছেলেটি বলল, আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন। হাঁটতে হাঁটতে বারবার পিছন ফিরে দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, এবং কিছুতেই বুঝতে পারছিলেন না কোন মন্ত্র বলে ছেলেগুলো অমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার। এসে পড়ল হিন্দু হোস্টেলের গেট। লম্বা ছেলেটি বলল, আশা করি এবার আপনি যেতে পারবেন। ধন্যবাদ দিতেও ভুলে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। বিস্মিত গলায় বললেন, ছেলেগুলো লড়ছে না কেন? আপনি কি ওদের কিছু করেছেন? মৃদু হাসল ছেলেটি, বলল, একে বলে হস্তপদ বন্ধন, সবই গুরু কৃপা। যান, ঘরে যান, সাবধানে থাকবেন। এ ধরনের ছেলেদের সাথে অশান্তি না করাই ভালো। জ্যোতিরিন্দ্রনাথকে অবাক করে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছিল ছেলেটি। ঘোর কাটিয়ে চিৎকার করে উঠেছিলেন তিনি, শুনুন, আপনার পরিচয়? ঘুরে তাকিয়েছিল ছেলেটি, বড় অন্তর্ভীতি দৃষ্টি তার চোখে। গম্ভীর গলায় বলেছিল, আমি নীরেন্দ্রনাথ ভাদুড়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিভাগ। 3 দিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে নীরেন্দ্রনাথকে খুঁজে বার করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, এবং তার হাত দুটো আঁকড়ে ধরে বলেছিলেন, আপনি আমায় জীবন দিয়েছেন ভাই, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? স্মিত এসে নীরেন্দ্রনাথ বলেছিলেন, আপনি তো বটানি, আপনাকে আমি ফুটবল খেলতে দেখেছি। সেদিন রাতে প্রথমটাই চিনতে পারিনি, পরে মনে পড়ল আমরা সেম ব্যাচ। আপাতত আমায় তুই করে বলতে পারেন। উচ্ছ্বাসে উদ্বেল হয়ে নীরেন্দ্রনাথকে বুকে জড়িয়ে নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর চোখ গোল গোল করে
ফিসফিস করে বলেছিলেন, ভাই তুই কি তান্ত্রিক? নীরেন্দ্রনাথ মাথা নেড়ে বলেছিলেন, হুম, আমি কৌতূহলী মাত্র। তা আজ বন্ধুর প্রশ্নের উত্তরে ঘন ঘন মাথা নাড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, না রে বেটা, তুই যা ভাবছিস তা নয়। এই যে আমায় জলদাপাড়া পাঠাচ্ছে, এর মধ্যে শাস্তি নেই, উল্টে পুরস্কার আছে। ভাদুরী মশাই বললেন, কিরকম? গুছিয়ে বসলেন জ্যোতিরিন্দ্রনাথ। ব্যাপারটা আসলে খুবই ঘোরালো। গত 6-7 বছর ধরে জলদাপাড়া, চিলাপাতা, বক্সা এইসব জঙ্গলে প্রচুর পোচিং হচ্ছে। বক্সা বা চিলাপাতা কিছুটা কন্ট্রোল করা গেলেও জলদাপাড়া পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। বন বিভাগের বড় কর্তাদের গোপন বৈঠকে যে তথ্য উঠে এসেছে তা হাড় হিম করে দেওয়া। যেভাবে জলদাপাড়ায় গন্ডার মারা হচ্ছে, এখনই যদি রাশ টানা না যায়, আগামী 5 বছরে জলদাপাড়ায় আর একটাও এক শৃঙ্খ গন্ডার থাকবে না। শিউরে উঠলেন ভাদুরী মশাই। কি বলছিস জ্যোতি? ফের কি বলছি? গত 3 বছর ধরে বন বিভাগ জলদাপাড়ার এই পোচিং কন্ট্রোল করার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু অদ্ভুতভাবে বারে বারে ব্যর্থ হয়েছে। 3 বছরে অনেকজন অফিসারকে ওখানে বদলি করা হয়েছে, কিন্তু কেউই ওখানে থাকতে চাইছে না। নানা অজুহাতে ফিরে আসছে। এদিকে সরকার বাহাদুর বদ্ধপরিকর, যে করে হোক চোরা শিকার আটকাতে হবে। তাই এই অধমের ডাক পড়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করে আমাকে ওখানে পোস্টিং দিয়েছে। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট নমন শুক্লা নিজে আমার সাথে মিটিং করেছেন। বলেছেন অ্যাট এনি কস্ট গন্ডার মারা আটকাতেই হবে। আমিও বলেছি আমি কাজটা করে দেখাবো। এতদিন করাপশনের চক্করে কেউ আমায় কাজ করতে দেয়নি, এবার নিজেরাই বুঝেছে। করাপশন হুড়কো দিয়ে দিয়েছে সব্বার পেছনে। আমিও তোকে বলছি নীরেন, আমি যদি ওপর মহলের হেল্প পাই, আর যদি কেউ আমার পিছনে কাটি না করে, তাহলে আমি এই চোরা শিকারীদের বাপের নাম ভুলিয়ে দেব। কথাগুলো শুনতে শুনতে চিন্তার ছাপ পড়েছিল ভাদুরী মশাইয়ের কপালে। তিনি বললেন, দেখ জ্যোতি, তোর কর্মকুশলতা এবং সততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তুই এই চোরা শিকার আটকাতে পারবি। কিন্তু এই যে বলছিস এতজন অফিসারকে ওখানে পাঠানো হয়েছে এবং সকলেই নানা অজুহাতে ফিরে এসেছেন, এটা কেন? এ ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিস? মাছি তাড়ানোর মতো কথাটা উড়িয়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ধুর ধুর, এতে আবার খোঁজ নেওয়ার কি আছে? ওখানে গিয়ে দেখেছে প্রচারদের সাথে এঁটে উঠতে পারবে না। আর এখন তো ওখানে যাদের পাঠানো হচ্ছে সবাই ডিরেক্টলি আন্ডার সার্ভেলেন্স, ঘুষও খেতে পারবে না। তাই বেকার বেকার নাম খারাপ না করে ফিরে আসছে, বুঝেছিস? গম্ভীরভাবে নেতিবাচক মাথা নাড়লেন ভাদুরী মশাই। না রে জ্যোতি, আমার মন বলছে ব্যাপারটার মধ্যে কিছু গন্ডগোল আছে। তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবে যা। এখন আর খোঁজ খবর নেওয়ার উপায় নেই নীরেন। পোস্টিং ডেট দিয়ে দিয়েছে, যেতে তো হবেই। গিয়ে আমি খোঁজ নেব বরং। পরের দিন সকালে জ্যোতিরিন্দ্রনাথের ফোন পেলেন নীরেন্দ্রনাথ ভাদুরী। একটু যেন গম্ভীর শোনালো জ্যোতিরিন্দ্রনাথের গলাটা। বললেন, তোর কথা মতো কাল বাড়ি ফিরে একটু খোঁজ খবর করলাম, বুঝলি?
জলদাপাড়ায় প্রতি 3 মাস অন্তর নাকি জঙ্গলে অ্যাটাক হয়, আর সেদিন কোনো গার্ড পাহারা দিতে চায় না। জোর করে পাঠালেও জঙ্গলের বাইরেই দল বেঁধে বসে থাকে, কিছুতেই কোর এরিয়ায় ঢোকে না। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার, গন্ডারগুলো নাকি বডি পাওয়া যায় না।